আমাদেরকে কাজী নজরুল ইসলামের খোকার সাত কবিতাটা শোনাবে অর্পিতা ব্যানার্জি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে বাগে উঠবো আমি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আর সে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। সকাল তাই বলি কি সকাল হবে না তো? আমরা যদি না জাগি মা কেমনই সকাল হবে? তোমার ছেলে মা গো রাত হবে তবে সারাদিন উঠবো পাহাড় ছুঁড়ে, দেখবো নিচে মায়ের সাগর শীতের কাছে মায়ের সাগর বাড়ি চারে নদীর অবদায়। আমি ভোর হলেছে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি করিবে হাসি মেলি নাকি? আমি নাই কোথায় কোন ফোটাবো অহংকার নাই। বাবা কথা কওয়ার নাই তো সময় আর, তোমার আলোর পথ চালিয়ে খাবো ঘুমের দান। রবির আগে চলবো আমি আমার গানকে, জানবে সাগর পাহাড় নদী মেয়ের ছেলে মেয়ে। ভট্টাচার্যের কবিতা আগামী। জল নই মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত ফিরে শুরু আজ আকাশের ডাকে মেলেছে স্থির চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে নগণ্য আলো। উচ্চ পদবৃত্তি সমাজে ক্ষুদ্র এই শরীরের গোপন মর্মহীন বাজে বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আগমনা শিকারে আমার তাই অরণ্যে বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার মতো তালে তাল রেখে নেড়ে যাবে মাথা, তারপর বৃত্ত শাখা মেলে দেবে সবার সম্মুখে, ফোটাবে বিস্তৃত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। সংহত কঠিন ঝড়ে নির্ধ প্রাণে প্রত্যেক শিকার শাখায় শাখায় বাধা প্রত্যাবহ হবে জানি স্বর। অঙ্কুরিত বন্ধু যার মাথা তুলে আমার এই আহ্বানে, জানি আর মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্ত যেন যাবে দলে দলে, জয়ধ্বনি কিশালয় সম্ভাবনা বাজবে সকলে। আমি বনস্পতি এসে মাটির রসে পাই আমি তার সম্পর্ক ছায়া এসো আগে তবু আমায় যদি হাতছানি দেবো পারে পারে দেবো 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 আমি পাখি যাও একই মাটিতে তোমাদের আপন চোর। এক মিনিট দাদা 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 দাদা
আবার আসবো ফিরে ফানসের তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রইবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে। আবার আসবো আমি বাংলার নদী মাঠ ভালোবেসে। জালাঙ্গির ঢেউয়ে ভরা বাংলার এ সবুজ তরুণ ডাঙায় সন্ধ্যার বাতাসে শুনিবে পেঁচা ডাকিতেছে মূলের জালে। অনেকক্ষণ বসে আছি, চাপ হয়ে গেছে ওর কাছে। অনেকক্ষণ বসে আছি না আমরা, অনেক চাপ খোলা জলে হয়তো কিশোরে সাদা ছেঁড়া পালে ডিঙাবাই রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে মিলে। আমার পাবে তুমি ইহাদের ভিড়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শঙ্খ। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মরে একিরে দৈব। লড়বি কি আয় ধ্বজাবে, গান আছে যার ওঠ নাগে, চলবি যারা চল রেধে আয়নারে নিঃসঙ্গ। ধুলায় পড়ে রইল যে ওই যে অভয় শঙ্খ। চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য, খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেম হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ। আরতি দ্বীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, গাঁথব রক্ত জবার মালা হায় রজনীগন্ধা। ভেবেছিলেম জোঝাঝুঝি মিটিয়ে পাবো বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক। হেন কালে ডাকলো বুঝি নীরব তব শঙ্খ। যৌবনের পরশে মণি করাও তবে স্পর্শ, দীপক তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ। নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে, অন্তদিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক। দুই হাতে আজ তুলব ধরে তোমার মহাশঙ্খ। জানি জানি তন্দ্রা মম রইবে না আর চোখে, জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে। কেউ বা ছুটে আসবে পাশে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাব্যে ত্রাসে সত্যের পর্যঙ্ক। বাজবে যে আজ মহোল্লাসে তোমার মহাশঙ্খ। তোমার কাছে আরাম যে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গছে পড়াও রণসজ্জা। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অটল রব, পক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক। দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। তালি বাজাও সবাই। ভাব নেই ভক্ষ ও ভক্ষে, বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে। শিয়ালের সাড়া পেলে
পুকুরেরা তৈরি, সাপে আর নেউলে তো চিরকাল বৈরি। আদার কাঁচকলা মেলে কোনোদিন সে, কোকিলের ডাক শুনে কাক জলে হিংসে। তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি, ছ্যাক ছ্যাক রাগ যেন খেতে আসে এখনই। তার চেয়ে বেশি আরই আমি পারি কহিতে, তোমাদের কারো কারো কেতাবের সহিতে। নতুন উৎসব, নতুন মেলা, মনে খুশির মেঘের খেলা। নতুন জামা, নতুন সবই, সাজবো খুশিতে সবাই রবে। মন মেতেছে আনন্দেতে, মন চাইছে চড়কে যেতে। বাঙালির উৎসব বাংলার ঘরে, খুশিতে কাটাবো সপরিবারে। গল্পের নাম প্রেতাত্মা। দুই বন্ধু একটি রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছিল। প্রথম বন্ধুর নাম শ্যামল আর দ্বিতীয় বন্ধুর নাম কমল। তারা দুজনে খুব ভালো বন্ধু, এত ভালো বন্ধু যে একজনের বিপদে আরেকজন প্রাণপণ। এই কথাটা এতটাই সত্যি যে সবাই সেটা জানতো। দুই বন্ধু যে রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছিল সেটা ছিল একটা গ্রামের রাস্তা, মাধবপুর গ্রাম। সেই গ্রামটা নদিয়া জেলার অন্তর্ভুক্ত। শ্যামল ও কমল এই গ্রামের প্রাথমিক বিদ্যালয় আর উচ্চ বিদ্যালয়ে পড়াশুনো করেছে। এখন তারা দুজনেই ভর্তি হয়েছে নদিয়া জেলার সবচেয়ে নামী কলেজে। সেটা অবস্থিত নদিয়া শহরে। সেখানে পৌঁছাতে গেলে গ্রামের রাস্তা পার হতেই হবে। তাই শ্যামল আর কমল মাধবপুর গ্রাম পেরিয়ে যাচ্ছেন নদিয়া শহরে। যেহেতু গ্রামে সেইভাবে কোনো যানবাহন চলে না, আর চললেও তার ভাড়া অনেক, শ্যামল আর কমলের পক্ষে তা দেওয়া সম্ভব না। তাই তারা প্রতিদিন এইভাবেই গল্প করতে করতে পৌঁছে যায় কলেজে। সেদিনও দুই বন্ধু প্রতিদিনের মতো গল্প করতে করতে গ্রামের পথ দিয়ে হাঁটছিল। হঠাৎই একটা ভ্যান রিক্সা তাদের সামনে এসে দাঁড়ালো, আর রিক্সাওয়ালা তাদেরকে বলল, খোকা, তোমরা দুজন তো রোজই এই পথ ধরে হেঁটে কলেজে যাও, তোমাদের নিশ্চয়ই খুব কষ্ট হয়। আজকে তোমরা আমার এই ছোট্ট ভ্যান রিক্সাতে বসো, আমি তোমাদের কলেজের সামনে নামিয়ে দেব। সত্যি ওদের দুজনের রোজ পায়ে হেঁটে যেতে কষ্ট হয়, তাই ওরা কোনো কিছু না ভেবেই ভ্যান রিক্সাতে উঠে পড়লো। উঠে পড়েই দুজনেই মনে মনে ভাবতে লাগলো, তাদের কাছে তো ভ্যান রিক্সার ভাড়া দেওয়ার মতো টাকা নেই, শুধুমাত্র টিফিনের কয়েকটা ভাবতে ভাবতেই ভ্যান রিক্সার চালক বলে উঠলেন, তোমরা ভাবছো যে আমার ভাড়া কি করে দেবে, সেসব তোমাদের ভাবতে হবে না, আমি তোমাদের কাছ থেকে কোনো ভাড়াই নেব না। রিক্সা চালকের কথা শুনে দুজনেই আনন্দে লাফাতে লাগলো। প্রথমেই কিন্তু কিছু দূর রাস্তা যাওয়ার পর শ্যামল লক্ষ্য করলো রিক্সা চালককে পুরো তার কুর্তুতো কাকার মতো দেখতে, লম্বা, রোগা, গায়ের রং কালো। শ্যামল তাড়াতাড়ি রিক্সা থামাতে বলে কমলকে বলে উঠল, চল ভাই, আমরা যেমন হেঁটে কলেজে যাই ঠিক সেইভাবেই যাব, আমাদের আরামের প্রয়োজন নেই। শ্যামলের কথা শুনে কমল শ্যামলকে বলল, কেন রে, খুব আরামেই তো যাচ্ছি। শ্যামল কমলকে হালকা একটা ধাক্কা মেরে বলল, ও তো প্রশ্ন করিস না, আগে রিক্সা থেকে নাম, পরে তোকে সব বলবো। শ্যামলের কথা মতো কমল আর কোনো প্রশ্ন বা সময় নষ্ট না করে রিক্সা থেকে নেমে পড়ল আর দুজনে হাঁটা শুরু করল। পিছন থেকে কে যেন বারবার তাদের নাম ধরে ডাকতে লাগলো আর রিক্সাতে ওঠার জন্য বলতে লাগলো, কিন্তু তারা কোনো কথাই না শুনে
হনন করে কলেজের দিকে হাঁটতে লাগলো, কারণ ততক্ষণে শ্যামল কমলকে রিক্সা থেকে নামার কারণটা বলে দিয়েছে। কিন্তু শ্যামল আর কমল রিক্সাতে না উঠলে কি হবে? ওরা দুজনেই লক্ষ্য করলো যে ওদের কলেজে পৌঁছানোর আগেই উনি ভ্যান রিক্সা নিয়ে কলেজের সামনে দাঁড়িয়ে আছে। আর ওরা দুজনে যখন কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করবে, ঠিক তখনই উনি বলে উঠলেন, সাবধানে থেকো আর মন দিয়ে লেখাপড়া করো। শ্যামল আর কমল ওই কথার কোনো রকম জবাব না দিয়েই কলেজে ঢুকে পড়ল। কলেজ শুরুর কিছু সময় পরে সবাই টিফিন করতে বাইরে বেরোলো। তখন শ্যামল আর কমলও বাইরে বেরোলো টিফিন খাওয়ার জন্য। ওরা দুজনেই বাইরে বেরিয়ে দেখতে পেল যে লোকটি দাঁড়িয়ে রয়েছে তার ভ্যান রিক্সা নিয়ে, আর হাতে রয়েছে শালপাতায় মোড়া খাবার। ওদের দুজনকে দেখে লোকটি ওদের দিকে এগিয়ে এলো আর শালপাতায় মোড়া খাবার ওদেরকে দিয়ে বলল, তোমরা দুজনে ভাগাভাগি করে খেয়ে নাও, এর জন্য কোনো পয়সা লাগবে না। আর হ্যাঁ, কলেজ ছুটির পর তোমরা আমার এই ছোট্ট ভ্যান রিক্সাতেই বাড়ি ফিরবে, পায়ে হেঁটে নয়। লোকটির কথা শুনে দুজনেই বলে উঠল, আমাদের আপনার কোনো সাহায্য লাগবে না, আমরা নিজেরাই পয়সা দিয়ে খাবার কিনে খেতে পারবো, আর কলেজ শেষে হয়ে গেলে আমরা রোজ যেভাবে বাড়ি ফিরি ঠিক সেভাবেই ফিরব। লোকটির একই কথা বারবার বলায় ওরা দুজন কলেজের মধ্যে ঢুকে পড়ল। আর সেই দিনই বাড়ি ফিরে শ্যামল জানতে পারল তার খুড়তুতো কাকা 3 দিন আগে অপঘাতে মারা গেছেন।